নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় রচিত গল্প রেশমি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলে আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় রচিত রেশমি। আমি সত্যিই শেষ পর্যন্ত মহা ফাঁপড়ে পড়ে গেলাম। কে সে? চিঠিতে জানতে চাইছে আমি তাকে চিনতে পারি কিনা। আমার লেখা অনুরাগীদের চিঠি প্রায়ই আসে। আজকাল আর কারো চিঠিরই উত্তর দিই না, যদিও সংসারে বেঁচে থাকাটাই প্রাণান্ত। আবার রোজ বসে বসে সব চিঠির জবাব দেওয়া কঠিন কাজ। চিঠির জবাব দিয়েও কম ফ্যাসাদে তো পড়তে হয়নি। একবার কি কারণে, তখন বয়স কম, বেশ যত্নের সঙ্গে একজন পাঠিকাকে চিঠির জবাব দিয়েছিলাম। তার ফল এত দূর গড়িয়েছিল যে সংসারে বড় রকমের ঝড়ের মুখে পড়তে হয়েছিল। তারপর থেকেই ভেবেছি, না আর না, সংসারী মানুষ, ছেলেরাও বড় হচ্ছে। আমরা তো আর বড় মাপের মানুষ নই যে সব কিছু বিসর্জন দিয়ে শুধু লেখালেখি সার করে বেঁচে থাকব। সংসার থাকলেও কি ভেসে গেল, এমনও তো ভাবতে পারি না। আসলে লেখালেখির সবটাই আমার কাছে অর্থ উপার্জনের বিষয়। সংসারকে সুশ্রী করে তোলার জন্য, অভাব অনটনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। আর 10টা প্রফেশনের মতো আমার এটা প্রফেশন। যে সংসারের জন্য লেখালেখিতে ডুবে থাকছি, সেইখানেই যদি ঝড় উঠে খুঁটি আলগা করে দেয়, তবে আর লিখে কাজ কি? আরও ফ্যাসাদ, গল্প উপন্যাসের চরিত্র নিয়ে তারা এমন সব প্রশ্ন তোলে, কিংবা গল্পের কোনো ঘটনার মধ্যে তারা জীবনের এমন সব তাৎপর্য পেয়ে যায় যে আমি লেখার সময় কিংবা পরে নিজেও সেটা আবিষ্কার করতে পারি না। ফলে চিঠির জবাব 2-4 লাইনে এবং যত সংক্ষেপে সম্ভব দিই। এতে দেখেছি অনেক পাঠক পাঠিকাই পরে অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছে, এত অহংকার ভালো নয়। একজন লেখক যে সাধারণভাবে চিঠি লিখতে পারে, আমরা তা ভাবতে পারি না। আসলে তারা আমার চিঠিতে গল্প উপন্যাসের আবেগ চায়, ফুল ফলের সৌন্দর্যও আশা করে। এত সাদামাটা চিঠি তাদের খুশি করতে পারে না। এছাড়াও এই বয়সে বুঝেছি, যত বেশি আত্মগোপন করে থাকা যায় ততই মঙ্গল। একজন পাঠিকা তো এই কিছুদিন আগে চিঠির জবাব না পেয়ে ক্ষেপে গিয়ে লিখেই ফেলেছেন, আসলে আপনি অত্যন্ত বাজে লেখক। শিষ্টতার অভাব থাকলে বড় লেখক হওয়া যায় না। সব মহান লেখকই জীবিতকালে পাঠক পাঠিকাদের অগ্রাহ্য করতে পারেননি। তারা কত সুন্দর সুন্দর চিঠি লিখেছেন। পত্র সাহিত্যে সেগুলি অত্যন্ত মূল্যবান দলিল। তাকে লেখার ইচ্ছে হয়েছিল, এই দলিলে কি আমার পেট ভরবে? ভরবে না। আর ভুলে যাচ্ছেন কেন? লেখাটা তাদের সম্ভবত আদর্শ ছিল, আমার ক্ষেত্রে নিতান্তই জীবিকা। আমরা নদীর এপার আর ওপারের মানুষ। আমার সঙ্গে তাদের তুলনা করে নিজেকে আর খাটো করবেন না। অবশ্য পরে ভেবে দেখেছি, এটাও আর একটা বোকামি হয়ে যেত। চিঠিতে আবার সে এমন সব তর্কের অবতারণা করত যে আমাকে ক্ষোভে, দুঃখে এবং বিরক্তিতে আবার একটি চিঠি লেখাতে বাধ্য করত। তাই চিঠির জবাব না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এবারে যিনি চিঠি দিলেন, তার প্রথম চিঠিটি ছিল এই রকমের: তুমি আমাকে চিনতে পারছো কিনা দেখো তো। একটা কাগজে তোমার ঠিকানা ছাপা রয়েছে দেখলাম।
এখন আমরা নারায়ণগঞ্জে আছি। তুমি যে আমাদের মামার বাড়ির দেশের ছেলে সেটা জানতে পারলাম গত বছর। নরেশ কাকা এসে বললেন, জানিস রেশমি, আমাদের মেজ ঠাকুরের ছেলে, তোর মনে আছে? তুই ঠিকই বলতিস, এ লেখক আমাদেরই অঞ্চলের মানুষ। খংসারদিন পুল, দামোদরদের মাঠ, আলিপুরার বাজার, বাড়তি লোকনাথ ব্রহ্মচারী, কি না আছে তার লেখায়। তাই তুমি আমাদের বড় চেনা লেখক, এবার আমি কে সেটা তোমায় আমাকে জানাতে হবে। আমার ওপর কোনো বড় রকমের অধিকার না থাকলে সে এহেন চিঠি লিখতে পারে না। শেষে লিখেছে, আমার নাম রেশমি। রেশমি সে কে? তাকে কিছুতেই যে চিনতে পারছি না। শৈশবে আমাদের গায়ের কোনো কোনো মেয়ের মামার বাড়ি ছিল বটে, কিন্তু এতটা আমি মনে রাখব কি করে? আমার স্ত্রী এবং ছেলেরা আমার সব চিঠি দেখে থাকে। পাঠিকারা চিঠি দিলে তারা নিজেরাই খুলে পড়ে। এই স্বাধীনতা আমি তাদের দিয়েছি। তারা অফিস থেকে বাড়ি ফিরলে, বিশেষ করে বড় ছেলে সোনা বলবে, বাবা, আবার একটা মেয়ে তোমাকে চিঠি দিয়েছে। রেশমির ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে স্ত্রী বলেছিল, আমার মনে হয় রেশমি তোমার বাল্য সঙ্গী। আমি বললাম, ধ্যাত, রেশমি বলে আমি কাউকে চিনিই না। স্ত্রী প্রথম চিঠিটি হাতে দিয়ে মুচকি হেসে চলে গেছিল, যেন আমি কোনো সত্য গোপন করছি। এত রাগ হচ্ছিল যে কি বলবো। যাকে চিনি না তাকে নিয়ে স্ত্রীর আর চোখে তাকানো আমার ভালো লাগে না। সারাটা দিন মনে করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আবু শোভা, সুকেশের দিদির মেয়ে, কিরণী, এমন সব বাল্যসঙ্গিনীরা চোখের ওপর ভেসে উঠলেও রেশমি বলে কাউকে আমি আবিষ্কার করতে পারিনি। এরপর কদিন কাজের ফাঁকে ফাঁকে ভাববার চেষ্টা করেছি। স্ত্রী একটু অন্যমনস্ক দেখলেই বলেছে, রেশমি দেখছি তোমাকে কবি ঝামেলায় ফেলে দিয়েছে। কিন্তু ৮-১০টা চিঠির মতো একদিন রেশমির চিঠির কথাও ভুলে গেলাম। এমন রহস্যময় চিঠি যে আরও না এসেছে তা তো নয়। আর 10টা চিঠির মতোই এই চিঠিরও কোনো গুরুত্ব তাই দিলাম না। একটা মানুষ তো শুধু লেখে না, বিশেষ করে আমার মতো সামান্য লেখককে অফিস, বাজার, বাড়িঘর, অসুখ বিসুখ সবই ভাবায়। কে না কে রেশমি, তার জন্য আমার অত ভাবার সময় কোথায়? আর সেই বয়সও নেই যে কোনো বাল্যসঙ্গিনীর প্রেমের কথা ভেবে কিছুদিন উদাসীন থাকব। সত্যি বলতে কি, চিঠিটা পেয়ে পরের দিকে বিরক্তই বোধ করেছি। আমাকে ধাঁধার মধ্যে ফেলার কি অর্থ? সব খুলে লিখলেই হতো। এর ঠিক মাস 2 বাদে আবার রেশমির চিঠি লিখেছে, আমার প্রথম চিঠির জবাব তুমি দাওনি। মনে হয় আমাকে ভুলে গেছ। তোমাদের কড়ুই গাছের নিচে একবার তুমি আমার কান মলে দিয়েছিলে, আর আমি তোমার হাত কামড়ে ছুটে পালিয়েছিলাম। মনে পড়ছে এবার? মনে পড়লে জানিও। রেশমি তোমার চিঠির অপেক্ষায় থাকবে। এ তো ভারী ঝামেলা হলো দেখছি। মনে পড়লে জানাতে বলেছে। আমি যে মনেই করতে পারছি না। আর 30-35 বছর আগে কার কান মলে দিয়েছিলাম, কি আমার হাত কামড়ে ছুটে পালিয়েছিল, কি করে তা এখন মনে করি। কিন্তু চিঠিতে আমাদের বাড়ির গাছপালা আর বাড়ির এমন বর্ণনা দিয়েছে সে, এমনকি ঠাকুর ঘরের পাশে লেবু গাছটির কথা লিখতেও ভুলেনি। অথচ পরিষ্কার করে লিখছে না আমাদের গায়ের কার বাড়ি তার মামার বাড়ি। সে কে, দেখতে কেমন, কি করে? এমনও নয় যে সে আত্মগোপন করতে চায়। ঠিকানা দিয়েছে, নাম, একটা কলেজের নাম এবং শহরটির নাম। ব্যাস, এই পর্যন্ত। লিখেছে এই ঠিকানায় চিঠি দিলেই সে পাবে।
সকালবেলায় আমার লেখালেখির অভ্যাস। একবার ভাবলাম চিঠি লিখে জানিয়েই দিই, রেশমি, তোমাকে আমি ঠিক মনে করতে পারছি না, তোমার মুখও আমার মনে পড়ছে না। তাছাড়া রেশমি বলে কাউকে আমি সত্যিই জানি না, অথচ তুমি আমাদের দেশকায়ের বাড়িঘরের এমন হুবহু বর্ণনা দিয়েছ যে না চিনতে পারায় আমি নিজেই অস্বস্তিতে পড়ে গেছি। লিখেছ বাস্তু পুজোর সময় তুমি ঠাকুর কাকার সঙ্গে আমাদের গাঁয়ে আসতে। সবই ঠিক, আমাদের বংশ পুরোহিতের বংশ। আমাদের বাবা জ্যাঠা কাকারা পূজা আর্চা করতে, আবার মুড়াপাড়ার জমিদারদের বাড়িতে তারা আমলারও কাজ করতেন। বড় বড় পুজোর সময় ঠাকুরটা একা পেরে উঠতেন না, বাবা কাকারা চলে আসতেন। আমরা 4-5 ভাই এক একজন সঙ্গে। আমি ঠাকুর কাকার সঙ্গেই বেশি যেতাম। বাস্তু পুজোয় চড়ু রান্না করতে হয়, এই চড়ু রান্নার ভার থাকতো আমার। যারা ছোট ছিলাম তাদের ওপরেই এই ভার। যে বাড়ির চড়ু রান্না আগে সে বাড়ির পূজাও আগে। সমবয়সী মেয়েরা তখন ঘিরে থাকত, ঠাকুর আমাদের বাড়ি আগে যাবে। ওরা কেউ ফ্রক পরে থাকতো, কেউ বা শাড়ি পরে। তুমি কি তাদেরই একজন, রেশমি? সব খুলে না লিখলে বুঝবো কি করে তুমি কে? তবে এই পর্যন্তই, ভাবাই সার। চিঠি লেখা আর হয় না। তাছাড়া জীবনের অনেকটা পথ পিছনে ফেলে এসেছি। এতটা পথ পিছনে ফিরে যাবার মতন আর তাগিদও অনুভব করি না। আসলে ভেতরের মানুষটা কোনো এক অপরাহ্নের দরজায় হাজির। তারা রেশমির কথা ভেবে কি হবে? এই তো বড় ছেলে আজই চলে যাচ্ছে হস্টেলে, ওর কলেজ খুলে গেছে। ছোট ছেলে স্কুলে যাবে, ভাড়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে। স্ত্রী সকালে স্কুলে চলে গেছে। আর রান্নার মেয়েটি বলছে, কাকা, আপনার আলাদা ঝোল করতে বলে গেছেন কাকিমা, করব? আমার মুখটা গোমড়া হয়ে গেছে। কাল বিকেলের দিকে সামান্য অ্যাসিড হয়েছিল, জেলুসিল খেয়েছিলাম। কেন যে খেতে গেলাম? না খেলেও তো তেমন কিছু হতো না। একটু অসুখ বিসুখ হবে না মানুষের? অ্যাসিড হয়েছে আর অমনি আলাদা রান্না। সে যে কি রান্না হবে তা তো বুঝতেই পারছি। তেল মশলা ছাড়া রান্না, অখাদ্য। কিন্তু ওই খেয়েই যেতে হবে, না খেলেই অশান্তি। তাই বললাম, করো। না করলে তো তোমার কাকিমা এসে আবার বাড়ি মাথায় করবে, বলবে সবাই মিলে তোমরা মানুষটাকে মেরে ফেলতে চাও। সবাই মিলে কথাটার অর্থ খুবই ব্যাপক। আমরা সংসারে 4 জন মানুষ, আমি ও স্ত্রী উভয়েই কাজ করি, ওতেই সচ্ছল সংসার। আমার লেখালেখির জন্য মগজের মধ্যে সর্বক্ষণ তোলপাড় চলে। আমার স্ত্রীর মত, কি দরকার এত লিখে? আমার লো প্রেশার আছে। একবার মাথা ঘুরে পড়ে যাওয়ায় সোজাসুজি স্ত্রীর জবাব, লিখছ শুনলেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আসলে সে বোঝে আমার আলাদা অনেক দায় আছে। হয়তো এসব দায় আমার না নিলেও চলতো, কিন্তু কপাল। আমি খাচ্ছি, আমি সচ্ছল, কিন্তু ভাইয়েরা অভাবে থাকবে, দুবেলা পেট ভরে তাদের ছেলেমেয়েরা খেতে পারবে না। এসব আমাকে ভাবায়। সবার ভার যেন আমি স্বেচ্ছায় মাথায় বহন করে চলেছি। আমার পিঠে ক্রস, কিন্তু আমার স্ত্রী বোঝে না এই ক্রসটা আমি নিজেই পিঠে বহন করছি। এটি আমার শখ। তাই শখের দায় মেটাতে সকাল হলেই উবু হয়ে লিখতে বসা। সে বোঝে আসলে এই লোকটার একটা হিসেব আছে। এই লেখার টাকাটা এর, ওই লেখার টাকাটা ওর। কাজে লিখতে বসলেই ভাবে সেরিব্রাল টেরিব্রাল কিছু না হয়ে যায়। তাই বলতে থাকে সবাই মিলে লোকটাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আসলে সে কারোর উপরেই খুশি নয়, কারণ কেউ তো আর আমার শরীরের খোঁজ খবর নিতে আসে না।
আসে কেবল অভাবের কথা বলতে, টাকা নিতে। তার ওপর চিঠির এই উটকো ঝামেলা কে সহ্য করে? আমি এসব বুঝি বলে ছুটির দিনে লিখি না। ও স্কুলে চলে গেলে তবেই লিখতে বসি। কাজেই ও টের পায় না। লেখা বের হলে বলে, তুমি লেখো কখন? আমি চুপ মেরে যাই। আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য আমার স্ত্রীর ভাবনার শেষ নেই। এসব চিঠি এলেও তার এক কথা, বলি তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? লোকটাকে ব্যতিব্যস্ত না করলে আর চলে না। তাই রেশমির দ্বিতীয় চিঠির কথাটা আমি বাধ্য হয়ে গোপন করে গিয়েছি। কি জানি, আমার স্ত্রী হয়তো নিজেই লিখে দেবে। তিনি খুব ব্যস্ত মানুষ, তাকে অযথা এভাবে চিঠি লিখে বিব্রত করবেন না। অবশ্য এসব চিঠিতে আমি এক ধরনের মজাও পাই। কত দূরে বসে কেউ আমার কথা ভাবছে, আমার সৃষ্টি করা চরিত্রদের নিয়ে মাথা ঘামাচ্ছে। আসলে সব চরিত্রের ঈশ্বরই তো আমি, এটা ভাবতেই বেশি ভালো লাগে। কাজেই পাঠক পাঠিকাদের চিঠি আমাকে ভেতরে ভেতরে এক ধরনের প্রেরণা যোগায়। এরা আছে বলেই আমি লিখতে সাহস পাই। এরাই তো আমার সব অনুপ্রেরণা। অবশ্য এসব কথা প্রকাশ করি না, বরং এদের চিঠি এলে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা মুখোশ সংসার ঠিক রাখার ভয়ে পড়ে থাকি। কিছুই গোপন করি না। তবে এই প্রথম আমি রেশমির দ্বিতীয় চিঠিটা যাতে কারো হাতে না পড়ে, তাই সবার কাছ থেকে লুকিয়ে ফেলেছি। কদিন আবার উচাটনে গেল। চিঠির উত্তর এখনো দিইনি। আমি জানি রেশমি আবার চিঠি দেবে, কারণ সে আমার জন্য এখনো হয়তো কোনো মুহূর্তে খুব দুর্বল হয়ে পড়ে। আমার সব সে মনে রেখেছে, আর আমি তার সব ভুলে গেছি। রেশমির চিঠি আসার আবার সময় হয়েছে। আমার অফিস বিকেল বেলায়, ফিরতে রাত 10টা সাড়ে 10টা হয়ে যায়। শুতে শুতে রাত 12টা। খুব সকালে উঠে পড়ি। সকালেই লেখার অভ্যাস। স্ত্রী স্কুল থেকে ফিরে এলে একসঙ্গে দুজনে টেবিলে খেতে বসে। তারপর সামান্য দিবানিদ্রা। দোতলায় নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ি। এমনই অভ্যাস করে উঠেছে। কিন্তু একটা দুশ্চিন্তা আজকাল কেবলই মাথায় পাক খাচ্ছে। রেশমির তৃতীয় চিঠিটা বাড়ির আর কারো হাতে পড়ুক আমি চাই না। ঠিক 2:30-র সময় রোজ পিয়ন আসে। সুতরাং আমি ওপরে থাকলে কাজের লোকের হাতে চিঠিটা পড়তে পারে, আর সেখান থেকে আমার স্ত্রীর হাতে। তাই একদিন খেতে বসে বললাম, আমি নিচেই শোব। আমার বসার ঘরে একটা ডিভান আছে, ওখানেই শোব। আমার আবদার শুনে আমার স্ত্রীর মুখ বেজার হয়ে গেল। সে বলল, পাশের বাড়ির লোকজন যাতায়াত করছে, তারা চেঁচামেচিও করছে, এর মধ্যে তোমার ঘুমের 12টা বাজবে না? না ঘুমোলে যে তোমার মগজ বিশ্রাম পাবে না। আমার স্ত্রীর এমন একটা আশঙ্কা আছে, আমার মগজে পোকা ধরে যেতে পারে। মগজ বস্তুটি স্ত্রীর কাছে খুবই মূল্যবান, এবং ডাক্তারের পরামর্শ সে অক্ষরে অক্ষরে পালন করতে চায়। একবার অজ্ঞান হয়ে যাবার পর ডাক্তার আমাকে বলে গেছিলেন, আমার বিশ্রামের খুব দরকার, আর নিচে শুলে সেই বিশ্রামের ব্যাঘাত ঘটবে, এমনটা ভেবেই আমার স্ত্রীর এত উচাটন। রেশমি যদি বুঝতো একজন লেখকের কত রকমের পারিবারিক ঝামেলা থাকে, তাহলে সে এভাবে হয়তো চিঠি লিখত না। আমি এখন আর দিবানিদ্রা যাই না। চোখ আমার থাকে রাস্তায়। পিয়ন আসা মাত্রই জানলার গ্রিলের ফাঁকে হাত বাড়িয়ে দিই। চিঠি বলে সে আর হাঁকে না। দুজনের মধ্যে একটা গোপন ব্যবস্থা হয়ে যেতেই কিছুটা নিশ্চিন্ত। এবং এইভাবেই একদিন রেশমির তৃতীয় চিঠিটাও আমার হাতে এসে গেল। গোটা চিঠিটা পড়ে বুঝতে পারলাম তার ক্ষোভের অন্ত নেই। লিখেছে,
না হয় তুমি বড় লেখকই হয়েছ আজ, তাই বলে এভাবে আমাকে ভুলে থাকতে পারো? তুমি এত বড় বেঈমান? তোমার হৃদয় বলে কিছুই নেই? আমি তো তোমার কিছুই কেড়ে নিতে চাই না, কেবল জানতে চাইছি তুমি আমাকে মনে রেখেছ কিনা। আমি তোমাকে সেদিন দূরের শাড়ি বের করে না দিলে ভিজে জামা কাপড়ে তোমাকে পচতে হতো। সেদিন তো মরতে বসেছিলে। চিঠিটা আমি বারবার পড়লাম। আমি মরতে বসেছিলাম? সেটা কবে? এত ভুলে গেছি সব। সংসার আমাকে তবে কোথায় নিয়ে এসেছে? লেখা আমাকে তবে কোন ভিন্ন গ্রহে এনে পৌঁছে দিল? অফিস গেলাম, কিন্তু কাজে মন বসল না। আজ যে আমার সুদিন, আজ যে আমার এত নাম, আজ যে আমি এত দূরের মানুষের চিঠি পাই, সবই তবে রেশমির জন্যে। সেই আমাকে বাঁচিয়েছিল বলে। সে না বাঁচালে আমি কবেই নিঃশেষ। নিজেকে ভারী স্বার্থপর মনে হলো। ভাবলাম, এই রহস্যের মধ্যে পড়ে থাকলে আমার শুধু লেখারই ক্ষতি হবে না, মানসিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হব। অফিসে চিঠিটা নিয়ে গেলাম। সেখানে বসেই লিখব ভাবলাম। সুচরিতাসু, তোমার 3টে চিঠি আমি পেয়েছি। তুমি অনেক সংকেত দিয়েছ যাতে আমি তোমাকে চিনতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি কিছুতেই তোমাকে মনে করতে পারছি না। আশা করি এজন্য তুমি আমাকে ক্ষমা করবে। আসলে চিঠির উত্তর দিতে পারলেই হয়তো রেশমির হাত থেকে নিষ্কৃতি পেতাম। এতবার ভেবেও চিঠির উত্তর দিতে আমি সাহস পাইনি। যে এত বড় সত্যের কথা লিখেছে, যে আমার জীবন দান করেছে, আমি তাকে ভুলে গেছি। না, আমি বুঝতে পারছি না। আমার মাথায় কি কোনো গণ্ডগোল দেখা দিয়েছে? আমার কি স্মৃতি বিলোপ হয়ে যাচ্ছে? 30-35 বছর আগেকার অনেক ঘটনাই মানুষের মনে পড়ে না, কিন্তু রেশমি তো চিঠিতে একটা না একটা সংকেত রাখছেই, যাতে আমার স্মৃতি ফিরে আসে, তাকে যাতে আমি চিনতে পারি। আর তাকেই যদি আমি লিখি, না, আমি তোমাকে চিনতে পারছি না, আমি কবে মরতে বসেছিলাম তাও জানি না, এমন চিঠি পেলে রেশমি কি ভেঙে পড়বে না? আবার মনে হলো, কোনো পাগলের কাণ্ড নয় তো? কিন্তু তাই বা কি করে হয়? আমাদের ঘরবাড়ি, গাছপালা, পুকুর, গোয়াল এবং অদূরে সেই ছোট নদীর কথা এমন সুন্দরভাবে লিখেছে যেন মনে হয় কোনো কবিতা। সেই মানুষ আর যাই হোক, পাগল হতে পারে না। রাতে আমার ঘুম আসছিল না। আমি কবে মরতে বসেছিলাম? কে সেই মেয়ে যে তার দূরের শাড়ি বের করে দিয়েছিল? শেষ চিঠিতে সে লিখেছে তারও বয়স হয়েছে, সেও আর বালিকা নেই। সারাটা দিন তার ছাত্রীদের নিয়ে কাটে, কিন্তু রাতে যখন নিজের কোয়ার্টারে বসে থাকে, যখন তার কিচ্ছু ভালো লাগে না, তখন সে আমার লেখা পড়ে, বিশেষ করে আমার আত্মজীবনীমূলক লেখাটি। সেখানে সবাই আছে, কেবল সে তাকেই দেখতে পায় না। তার খুব কষ্ট হয়। আমার ঘুম আসছিল না। ভাবলাম, সত্যি মিথ্যে যা হয় একটা চিঠি কালোকে লিখে দেব। লিখব, তুমি সেই রেশমি। হ্যাঁ, আমি চিনতে পেরেছি। তুমি আমায় দূরের শাড়ি দিয়েছিলে পরতে, তোমাদের গঞ্জের দোকানে। গঞ্জ? গঞ্জ কেন? এসব আমি কি ভাবছি? গঞ্জের দোকান হবে কেন? গঞ্জের দোকানে রেশমি? স্মৃতির অতল থেকে কারা সব কিলবিল করে ভেসে উঠছে। আমার যেন সব মনে পড়ে যাচ্ছে। সব সব চিৎকার করে উঠলাম আমি। আমার স্ত্রী সহসা পাশের ঘর থেকে উঠে এলো। অবাক হয়ে আমাকে দেখছে।
জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? কি তোমার সব মনে পড়েছে? সত্যি ছেলে মানুষটা বড় বেশি হয়ে গেছে। আমি বললাম, না না, এমনি একটা গল্পের প্লট মাথায় এসে গেছে, মনে করতে পারছিলাম না, এখন সব মনে করতে পারছি। আমার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বলল, যাও শোগে বলছি। দুপুর রাতে উনি উঠে গল্পের প্লট মাথায় করে বাড়ি তোলপাড় করছে। আমি যদি কাল তোমার লেখাপত্র সব ছিঁড়ে না পেরি তো আমার নামে কুকুর পোষো। তারপরেই হাউ হাউ করে কান্না। তোমার লেখাই সব, আমাদের কথা তুমি ভাবো না, তোমার কিছু একটা হলে আমাদের কি হবে, ইত্যাদি ইত্যাদি। পরদিন গোপনে রেশমিকে চিঠি লিখলাম। রেশমি, নদীতে সেদিন সহসা ঝড় উঠেছিল। ঝড়, শিলাবৃষ্টি, শেকড় বাকড়ের মতো আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। করাত করাত করে বাজও পড়ছিল। নদীর জল প্রবলভাবে ফুলে ফেপে উঠেছিল। বর্ষাকাল, চারপাশ জলে থই থই করছে। গঞ্জের মতো জায়গায় হলধর আমাকে টানতে টানতে নিয়ে তুলেছে কোনো ক্রমে। হাড়ে মজ্জায় আমার শীত ঢুকে গেছে। নৌকোটা চরের মাথায় তুলে দিয়ে ভিজতে ভিজতে সাঁকো পার হয়ে এলাম আমরা। সাঁকোর নিচে কোনো একটা কুটির কবে, অন্ধকারে ঠিক করে কিছুই বোঝা যাচ্ছিল না। পুজোর ছুটি পড়তে নৌকোয় হলধর আমাকে নিয়ে বাড়ি ফিরছে। অনেকটা রাস্তা। সকালে রওনা হয়েছি আমরা। আহার এবং উত্তাপের বড় প্রয়োজন। শীতে ঠকঠক করে কাঁদছি। কুটিরের সামনে এসে হলধর হাঁক দিল, কে আছেন গো ধরায়, আমাকে বাঁচান, দুজন মানুষ ঝড়ে পড়েছে, বাঁচান আমাগো। দরজা খুলল একজন প্রৌঢ় মতো মানুষ। বুঝতে পারলাম একটা মশলাপাতির দোকানে আমাকে টেনে এনেছে হলধর। লম্বা টিনের ঘর, মশলাপাতির গন্ধে সারা ঘর ভুরভুর করছে। দোকানিকে দেখেই হলধর চিনেছে। বলল, চন্দ্রমশাই, এ হলো গিয়ে ধনকর্তার ছেলে, পুজোর ছুটিতে বাড়ি রেখে আসতে যাচ্ছি, আর মাঝ রাস্তায় এই বিপত্তি। চন্দ্রমশাই একেবারে আমার পায়ে গড় হয়ে পড়লেন। কি যে অস্বস্তি হয়েছিল আমার। বললেন, ও রেশমি, এদিকে আয় মা, ঠান্ডায় কাই হয়ে গেছে, তোর একটা দূরের শাড়ি বাক্স থেকে বের করে আন মা, কি ঠকঠক করে কাঁপছে দেখতো। রেশমি, আমার সব মনে আছে, এবার বুঝতে পারছো? সবকিছুই আমার ভিজে গেছিল, বই, পুঁটলির জামা প্যান্ট সব। গামছা এনে চন্দ্রমশাই নিজেই আমার মাথা শরীর মুছিয়ে দিলেন। তারপর দেখলাম শ্যামলা একটা মেয়ে, নাকে নথ, লাফিয়ে লাফিয়ে আসছে যাচ্ছে, আমাকে একটা দূরে শাড়ি দিয়ে গেল। ভেজা জামা প্যান্ট নিয়ে কোথায় আবার অদৃশ্য হয়ে গেল। একটা লুঙ্গি পেয়ে তখন বর্তে গেছে হলধর। দূরে শাড়ি পরে বামুনের বাচ্চা আমি গদিতে বসলাম, আর আমায় দেখে তুমি সেদিন ফিক করে হেসে দিলে। তারপরেই মনে হলো তোমাকে যেন আমি কোথায় দেখেছি। হ্যাঁ, আমাদের গায়ে তোমার মামার বাড়ি। তোমার ছোটতে একটা বড় বাজে স্বভাব ছিল, কিছু মনে করো না, এঁটো পাতা চাটার স্বভাব। তোমার মনে পড়ছে নিশ্চয়ই, গ্রীষ্মের ছুটিতে গাছতলায় আমরা আচার খাচ্ছিলাম, তুমিও খাচ্ছিলে। নিজের পাতা চাটার পর কার কোন পাতায় কি লেগে আছে তুমি চেটে চেটে খাচ্ছিলে। আমার যে কেন রাগ হয়ে গিয়েছিল রেশমি, আমি জানি না। তোমার কান টেনে বলেছিলাম, এই কিরে, এত এঁটো পাতা চাটার স্বভাব কেন তোর? সঙ্গে সঙ্গে রাগে ক্ষোভে তুমি আমার হাত কামড়ে দিয়েছিলে। ঠিক ঠিক মনে করতে পারছি তো রেশমি, তুমি কে,
আমি ঠিক চিনতে পারছি তো। সেদিন সেই মশলা পাকির দোকানে দেখলাম সেই ছোট্ট মেয়েটি বালিকা হয়ে গেছে। দুটো বর্ষা যেতে না যেতেই ফনা তুলতে শিখে গেছে। চন্দ্রমশাই বললেন, কখন বের হয়েছ হলধর? হলধর বলল, সেই সকালে। চন্দ্রমশাই বললেন, বাদলায় যাবে কি করে? তার চেয়ে বরং তোমরা রাতটা এখানেই থেকে যাও। চাল ডাল বসিয়ে দিক রেশমি, ঠাকুর শুধু নেড়ে নামাবেন। গঞ্জের মানুষ পেশাদ পেলে জীবন ধন্য। আমার চোখের সামনেই রেশমি তুমি মুখ কুঁচকে ফেললে, নাকের বাসি গেল ফুলে, নদটা তখন তীর করে কাঁপছে। ভারী অবজ্ঞা তোমার চোখে মুখে। কি রেশমি, মনে করতে পারছি তো, চিনতে পারছি। উনুনে মাজা হাঁড়ি বসিয়ে চাল ডাল জলে ছেড়ে তুমি আমায় ডাকলে, ও কর্তা আসেন দেখি, আদা বাটা দিন, এই নুন থাকলো, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিন, হলুদ দিন। তোমার কথা মতো সেদিন সব করেছি। যখন পারছিলাম না, তুমি মুখে আঁচল চাপা দিয়ে হেসেছ। কখনো বা পোষা বলেছ, বামুন মানুষ শুধু চড়ু রান্না করতে শিখেছেন, আর কিছুই জানেন না দেখছি। আমার সেদিন ভেতর ভেতর খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল বাগে পেলে এক হাত দেখে নেব তোমায়। চন্দ্রমশাই গদিতে বসে তখন তামাক খাচ্ছিলেন, গল্প জুড়ে দিয়েছিলেন হলধরের সাথে। বাইরে তখন প্রবল বৃষ্টি ঝমঝম করে বাজছে। রান্না হতেই বড় আসন পেতে দিলে তুমি রেশমা। কাঁসার গ্লাসে জল, বগি থালায় খিচুড়ি, আর পাথরের বাটিতে লাবড়া বেগুন ভাজা। বড় আসনের সামনে সবকিছু সাজিয়ে দিতে বললেন চন্দ্রমশাই। তারপর করজোরে বললেন, খান দেখি, দেখলেও পুণ্য। 4-5 জনের খাবার, বলে কিনা খান। খাওয়া তখন আমার মাথায় উঠেছে, আর অদূরেই তুমি দাঁড়িয়ে আছো, বাপের কাণ্ড কারখানা দেখে গুম মেরে রয়েছ। চন্দ্রমশাই ফের বললেন, হাত লাগান ঠাকুর। হলধর বলল, যা পারেন খান, তারপর তো আমরা আছি। এভাবে করজোরে বসে থাকলে সামনে কেউ খেতে পারে কিনা জানি না, আমি অন্তত পারিনি। এটা থেকে ওটা থেকে জোরজার করে তুলে নেবার জন্য অনুরোধও করছেন, কিন্তু সামান্য খেয়ে আমি উঠে পড়েছি। তারপর চন্দ্রমশাই হলধরকে নিয়ে আমার পাতেই উবু হয়ে খেতে বসে গেল। তোমাকেও ডাকল, রেশমি আয়, পেশাদ খাবি মা। কিন্তু তোমার কোনো সাড়া পাওয়া গেল না। চন্দ্রমশাই আর তখন কি করেন, জামবাটিতে তোমার জন্য আলাদা করে তুলে রাখলে। বললেন, ভোগের পেশাদ মা, তাচ্ছিল্য করতে নেই। বামুন মানুষের হাতের ছোঁয়া এ যে ফেলতে নেই। গদিতে বসেই দেখলাম, রেশমি তুমি আমার ভেজা জামা প্যান্ট মেলে দিচ্ছ, এমন ভাব যেন শুনতেই পাওনি। রাতে শুতে যাবার সময় দেখলাম তুমি গোপনে জামবাটিটা তুলে নিয়ে গেলে, কিন্তু কিছুই স্পর্শ করলে না, সব খাবার বাইরে ফেলে দিলে। কোত্থেকে দুটো কুকুর এসে তা খেয়ে চলে গেল, আর জানলা এসে বলে গেলে, খুব আস্পর্ধা ঠাকুর, এত আস্পর্ধা ভালো না। কি আশ্চর্য, আমি আবার আস্পর্ধা কোথায় দেখালুম? আমার বড় খারাপ লাগছিল। আমি বলেছিলাম, তুমি সব ফেলে দিলে। আমার দিকে বড় বড় চোখে তুমি তাকালে, তারপর মুচকি হেসে বললে, সে কি, এইটো আবার কেউ খায় নাকি? তুমিই না বলেছিলে। বলেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেলে। কি ঠিক মনে করতে পারছি তো রেশমি? বাইরে তখনও প্রবল বৃষ্টিপাত, ঘন ঘন মেঘ গর্জাচ্ছে, ব্যাঙের বুড়ুগঙ্কির ডাকও।
কীটপতঙ্গের ঝিনঝিন শব্দ কানের কাছে। রেশমি, সে রাতে তুমি কিচ্ছুটি খাওনি, সারা রাত অভুক্ত থাকলে। সেই 6.5 ফুট মানুষ চন্দ্রমশাই টের পেল না তার অন্নপূর্ণা না খেয়ে আছে। কান মলে দিয়েছিলাম বলে তোমার এত রাগ? জীবনে সেই প্রথম এক বালিকার অভুক্ত থাকার কষ্টে সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। তোমার জন্য কেমন একটা সুন্দর কষ্ট ভেতরে রিন রিন করে বেজেছিল। শেষ রাতে দেখি কখন আগুন জ্বেলে তুমি আমার জামা প্যান্ট শুকোচ্ছ। বুঝতে পারলাম সারা রাত তুমিও ঘুমাওনি। বুঝলাম দুটো ফুলের কুঁড়ি তাপে ভাপে ফুটে উঠছে। টের পেলাম প্রকৃতির প্রথম কুট খেলা আমার শরীরে, আর আগুনের আভায় তুমি কেমন জ্বলছ। রহস্যময়ী এক নারী বসে আছে। সেই আগুনের আঁচেই তো আমি এতদূর এসে ঠেকেছি। খড় উত্তাপ যখন এখন শেষ হয়ে আসছিল, সেই তুমি আবার মরা আজকে খুঁচিয়ে দিলে রেশমি। কি এবার বলো, আমি তোমায় ঠিক চিনতে পেরেছি রেশমি? শুনছিলেন আজকের গল্প শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় রচিত রেশমি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।